স্বাগত জানাচ্ছি সারাদিন, সাথে আছে আমি সুজন মেহেদি। জীবিকার প্রয়োজনে দূর দেশে পাড়ি জমানো বাংলাদেশিরা মাঝে মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে খবরের শিরোনাম হচ্ছেন। গতকাল গভীর রাতে মালয়েশিয়ায় আগুনে পুড়ে ৫ বাংলাদেশির মারা যাওয়ার খবরটি আজ সারাদিনে আমাদের প্রধান খবর। এছাড়া নৌপথ ব্যবহার করার জন্য বাংলাদেশ ও ভারতের প্রোটোকলে সম্মতিপত্র সই করার খবরটিও থাকছে। এইসব খবর নিয়ে বিশেষজ্ঞদের সাথে বিস্তারিত আলোচনাও থাকবে। এবার দেখে নিই আজকের প্রধান খবর দুটি। মালয়েশিয়ায় আগুনে পুড়ে মারা গেছে 2 ভাই সহ 5 বাংলাদেশি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। দুদেশের সমুদ্র বন্দরে ছোট জাহাজ চলাচলের সুযোগ রেখে নৌপথ ব্যবহারের প্রোটোকল সম্মতিপত্র সই করল বাংলাদেশ ও ভারত। আরও 2 বছরের জন্য বাংলাদেশের নৌবন্দর ও নদীপথ ব্যবহার করতে পারবে ভারত। মালয়েশিয়ার রাজধানী থেকে 40 কিলোমিটার দূরে জহুর বারুতে আগুনে পুড়ে মারা গেছে 2 ভাই সহ 5 বাংলাদেশি। রাত 3টার দিকে বাড়িতে আগুন লাগলে এই 5 জন মারা যায়। নিহত এই 5 বাংলাদেশি হলেন বাবু, রুমান, আবদুল্লাহ, আল ফারহাদ এবং 2 ভাই মোহাম্মদ বশির ও মোহাম্মদ ফারুক। নিহতদের বয়স 24 থেকে 40 বছরের মধ্যে বলে জানিয়েছে কুয়ালালামপুর ভিত্তিক একটি পত্রিকা। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে বাড়িতে 7 জন বাংলাদেশি থাকতেন। আগুনের ঘটনার পর রুবেল ও বিল্লাল হোসেন বেরিয়ে আসতে পারলেও বাকিদের মৃত্যু হয়। রুবেল ও বিল্লাল হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মন্টু কুমার বিশ্বাস জানান, বেলা 11টার দিকে খবর পাওয়ার সাথে সাথে তারা দূতাবাস কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। অগ্নি নির্বাপক দলের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। গত 6 মাসে বিভিন্ন দুর্ঘটনায় বিদেশের মাটিতে 1/2 বাংলাদেশির মৃত্যু হয়েছে। 8 বছরে দেশে ফিরে এসেছে 12,500 শ্রমিকের লাশ। স্মরণকালের মধ্যে বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য সবচেয়ে করুণ খবরটি আসে গত 28 মে। বাহরাইনে অগ্নিকাণ্ডে মারা যান 10 বাংলাদেশি। তারা হলেন সাইদ আহমেদ, আবু তাহের, আবুল হাশেম, হানিফ, মোহাম্মদ আলী, সুলাইমান, সাত্তার, সিদ্দিক, শাহ আলম ও জাকির। তাদের 9 জনের বাড়ি কুমিল্লায় আর 1 জনের বাড়ি চাঁদপুরে। এর আগে গত 4 জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মাণাধীন হোটেলের 8 তলা থেকে পড়ে 2 বাংলাদেশি শ্রমিক নিহত হন। এরা হলেন মোহাম্মদ আলমগীর ও গাজীউল হক। তাদের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায়। গত 28 জানুয়ারি কাতারের দোহায় 4 তলা ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি যুবক জুনেদ আহমেদ মারা যান। তার বাড়ি সিলেট জেলায়। গত 8 মার্চ সংযুক্ত আরব আমিরাতের শারজায় সাগরে গোসল করতে নেমে ডুবে মারা যান 2 বাংলাদেশি তরুণ। তারা হলেন ওমর আবু হোসেন ও তার ভাই মোহাম্মদ আলী। একই দিন সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশি নিহত হন। তারা হলেন নূর মোহাম্মদ, আবু সৈয়দ, কামরুজ্জামান ও হাসান। নিহতদের প্রথম 3 জনের বাড়ি কক্সবাজার আর অন্যজনের বাড়ি ঢাকায়। গত 28 মার্চ থাইল্যান্ডের পাতায়ার একটি হোটেলে চেতনানাশক প্রয়োগে এক বাংলাদেশির মৃত্যু হয়। তার নাম মিজানুর রহমান, বাড়ি চাঁদপুরে। গত 19 মার্চ সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ হোসেন নামে এক বাংলাদেশি নিহত হন। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানায়। গত 30 মার্চ সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় এয়ার কন্ডিশন ভেঙে পড়ে মারা গেছেন হেলাল সরকার নামে এক বাংলাদেশি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায়। গত 16 এপ্রিল মালয়েশিয়ার পোজবালাউ এলাকায় একটি রাবার বাগানের বজ্রপাতে 2 বাংলাদেশি নিহত হন। তারা হলেন আমির হামজা ও মোহাম্মদ আক্তার ওয়াইজ। গত 2 জুন ইরাকে সড়ক দুর্ঘটনায় আহত হন বাংলাদেশি মোকাদ্দেস হোসেন, আরিফুজ্জামান ও আবু তারেক। সেই দিনই আরিফুজ্জামান মারা যান আর 11 জন মারা যান মোকাদ্দেস। তাদের বাড়ি ছিল যশোর জেলার হামিদপুর এলাকায়। সবশেষ গতকাল রাতে মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে মারা গেলেন 5 বাংলাদেশি। জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর হিসেবে গত 8 বছরে প্রবাসে দুর্ঘটনায় মারা যাওয়া 12,626 জন প্রবাসী কর্মীর লাশ দেশে আনা হয়েছে। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তো আমরা আজকে জানলাম যে মালয়েশিয়ার জহুর বাড়িতে 5 বাংলাদেশি মর্মান্তিকভাবে আগুনে পুড়ে মারা গেছেন। তো এই বিষয়টি বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছেন। আমরা তো সব বিষয়গুলো নিয়ে জানার জন্য আজ আমরা কথা বলবো আমাদের স্টুডিওতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমদ খানের সাথে। জনাব জাফর আহমদ খান, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আজকে তো এই 5 বাংলাদেশি মারা গেলেন, তো আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আপনি যদি জানান আমাদের। আপনাকে ধন্যবাদ। আমরা দুপুরের দিকে সংবাদটা পেয়েছি, কালকে রাতের ঘটনা। সংবাদ জানার সাথে সাথে আমি আমাদের লেবার কাউন্সিলরকে বলেছি যে তাৎক্ষণিকভাবে যেন সেখানে যে অবস্থা কি হয় বা কি ঘটনা আমাদেরকে জানানো হয়। তাই একটু আগে আমি জানতে পেরেছি যে আমাদের দুজন অফিসার সেখানে গিয়েছে গত রাতে, মধ্যরাতের পরে শুনেছি যে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে তারা মারা গিয়েছে 5 জন, এবং সবাই ওই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার। এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। 2 জন আহত হয়েছে, তাদের একজনের সাথে আমি ফোনে কথাও বলেছি। এবং এটা সত্যি সত্যি আমাদের মালয়েশিয়ায় প্রচুর কর্মী আছে, এবং এটা কোনো লেবার ক্যাম্পে না, এটা তারা যেখানে থাকতো সেখানেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আহতদের কি অবস্থা, আপনি যার সাথে কথা বলেছেন, বা আরেকজন যে আহত আছে, 2 জন তারা সুস্থ আছে, তাদের প্রাথমিক চিকিৎসার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি বলেছি তারা যেন এমপ্লয়ারদের সাথে কথা বলে, কারণ তারা কিন্তু ইতিমধ্যে মালয়েশিয়ায় প্রায় 3.25 লক্ষ কর্মীকে লিগালাইজ করছে, এবং সেই ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আমরা বলেছি যে মালিকের সাথে কথা বলে ইমিডিয়েটলি যে লাশগুলো যাতে আমরা বাংলাদেশে নিয়ে এসে তাদের আত্মীয় স্বজনদের দিতে পারি, একই সাথে সাথে সেখানে ক্ষতিপূরণ কতটুকুন তারা নেগোসিয়েশন করে আদায় করতে পারে সে বিষয়টা দেখতে বলেছি। এছাড়াও মালয়েশিয়াতে ক্ষতিপূরণ যাই পাক না কেন, আমরা এই ধরনের দুর্ঘটনার শিকার হলে বাংলাদেশ থেকে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করি। স্যার, ওই মালয়েশিয়া সরকারের সাথে কি কোনো কথাবার্তা হয়েছে? বা সেটা তো সরকারের সাথে না, এমপ্লয়ারের সাথে কথাবার্তা হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং মানে যাদের আওতায় তারা কাজ করতো, তারা একটা কার ওয়াশিং কোম্পানিতে কাজ করতো, মানে তারা যেন তাদের কাছে ক্ষতিপূরণ পায়, এজন্য বাংলাদেশ সরকার কোনো চাপ। এটা সব সময় আমরা করি যে আমাদের জানেন যে বাংলাদেশের কর্মীরা পৃথিবীর প্রায় বিভিন্ন দেশে প্রায় আমাদের 1 কোটি কর্মী কাজ করছে, আমরা বলি 80 লক্ষ, এবং সেখানে আমাদের বিভিন্ন বৈরী পরিস্থিতির ভিতরেও আমাদের কর্মীরা থাকে, তারা কাজ করে, তাদের যেরকম সুনামও আছে, একই সাথে সাথে বিভিন্নভাবে তারা অনেক ক্ষেত্রে দুর্ঘটনার শিকারও হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে খুব ভালো কম্পেনসেশন পাওয়া যায়। কোনো দেশে, এই সম্প্রতি জাপানে অ্যাক্সিডেন্টে একটা এরকম ঘটনা ঘটেছে, সেখানে প্রায় 1.5 কোটি টাকার মতো ক্ষতিপূরণ পাওয়া যাবে। অতি সম্প্রতি মরিশাসে, সেখানে আমাদের প্রায় 7 জন শ্রমিক দুর্ঘটনা কবলিত হয়েছিল। সেখানে সেই দেশের শ্রমমন্ত্রী, শ্রম সচিব এসে বাংলাদেশে তাদের বাড়িতে গিয়েছিল। তারা একটা পার্মানেন্ট ফান্ড ক্রিয়েট করেছে, ক্রিয়েট করে তারা যেন আগামীতে তারা যেন এই ফান্ড থেকে সবসময় একটা বেনিফিট পেতে পারে সেই ধরনের ব্যবস্থা করেছে। তো এক এক দেশে এক এক রকম। আমরা সবসময় চেষ্টা করছি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমাদের কর্মীরা বাইরে গেলে যদি দুর্ঘটনার শিকার হন, তাহলে ওই দেশের এমপ্লয়ারের যে আইন আছে, আইন অনুসারে ক্ষতিপূরণ আদায় করা। সেটা যদি কেউ যদি অবৈধভাবে থেকে থাকে, ক্ষতিপূরণ না পেয়ে থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করি। কিছুদিন আগে বাহরাইনেও এরকম একই ঘটনা ঘটেছিল, 10 জন বাংলাদেশি সেখানে। হ্যাঁ, এটা খুবই মর্মান্তিক সেই ঘটনা ছিল। সেই ঘটনার সময় আমার স্পষ্ট মনে আছে, আমি এয়ারপোর্টে যেয়ে তাদের লাশ রিসিভ করেছিলাম, তাদের আত্মীয় স্বজনদের হাতে তুলে দিয়েছিলাম। এমনকি তারা যে এলাকায় ছিল সেই এলাকায় প্রশাসনকে অনুরোধ করা হয়েছিল, এবং প্রশাসনের পক্ষ থেকে লোক যে তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা তাদের লাশের দাফন করেছিলাম, এবং তাদেরকে আলাদা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। এই ব্যাপারে কি জানাতে পারবেন যে আমরা তখন জেনেছিলাম যে বাহরাইন সরকার বলেছিল যে এই ঘটনা তারা তদন্ত করে দেখবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করবে, এই ধরনের কথা আমরা জেনেছিলাম। এই ধরনের ঘটনা ঘটার সাথে সাথে আপনি জানেন বাংলাদেশেও এই ধরনের একটা দোকানেও ঘটনা ঘটলেও স্থানীয় কর্তৃপক্ষ এগুলো তদন্ত করে। সেই সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটলেই তারা স্থানীয় কর্তৃপক্ষ এগুলো তদন্ত করে থাকে। আরেকটি বিষয় একটু জানি, যে একটু অন্য বিষয়ে আসি, যে সৌদি আরব, কুয়েত, কাতারে দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি স্যার বন্ধ আছে, তো এগুলো চালু করা যাচ্ছে না কেন? আপনাকে ধন্যবাদ। সৌদি আরবে বন্ধ আছে আমি বলবো না, গত বছরও প্রায় 15,000 কর্মী সৌদি আরবে গিয়েছে। এবছরও প্রতি মাসে 1,000-এর বেশি কর্মী সৌদি আরবে যাচ্ছে। অতি সম্প্রতি সৌদি আরবের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক স্থাপিত হয়েছিল, এবং এই সম্পর্কের প্রেক্ষিতে আমরা আশা করেছিলাম সৌদি আরবে আরো ব্যাপক ভিত্তিক কর্মী যাবে। অতি সম্প্রতি বাংলাদেশের একজন সৌদি কূটনীতিকের একটা দুঃখজনক ঘটনার পরে এই বিষয়টা একটু থমকে গিয়েছিল, আমি বলবো না, একটু হোঁচট খেয়েছিল,
এই আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে সৌদি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। আসার পরে আমাদের শ্রম সমস্যা নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করে আমরা আশা করি সৌদি আরবে আমাদের বেশি লোক যাওয়ার বিষয়টা নিশ্চিত করব। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সৌদি আরবে আমাদের প্রায় 25 লক্ষাধিক কর্মী সেখানে কর্মরত আছে এবং সৌদি আরবেও কিন্তু সৌদি নাগরিকও কিন্তু অনেক বেকারত্ব আছে। এই জন্য আমার মনে হয় সৌদি আরব ট্রেডিশনালি আমাদের ইম্পর্টেন্ট মার্কেট, আমাদেরকে এটাও ভাবতে হবে যে সেখানে আমাদের অনেক কর্মী আছে, অথবা আমাদের অন্য নতুন মার্কেটও আমাদেরকে অনুসন্ধান করতে হবে, সেখানে আমাদের কর্মীদের পাঠাতে হবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের কি অবস্থা? মানে আমাদের কাছে যতদূর খবর আছে যে আমিরাত ছাড়া আর অন্যান্য দেশে কম বেশি যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আমাদের সমস্ত কর্মীদের কনসেন্ট্রেশনের 75% হলো মধ্যপ্রাচ্যে। এখন অন্য অন্য জায়গায় কর্মী যাচ্ছে। মালয়েশিয়াতে আমাদের প্রায় 5 লক্ষ মতো কর্মী আছে। অতি সম্প্রতি 3 লক্ষ কর্মীকে প্রায় বৈধতা দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের সাথে মালয়েশিয়ান সরকারের সম্পর্ক এবং শ্রম বাজার উন্মুক্ত করার বিষয়টা বিবেচনাধীন আছে। অতি সম্প্রতি প্রায় 5 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল এবং তারা গিয়েছে। আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই মালয়েশিয়া সরকার বাংলাদেশকে সোর্স কান্ট্রি হিসেবে ঘোষণা করবে, এমনকি বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক কর্মী মালয়েশিয়া যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। আচ্ছা, আরেকটি প্রসঙ্গে আসি, যে আপনি সবসময় বলেন যে অভিবাসন ব্যয় কমাবেন, তো কতটুকু করতে পারলেন স্যার? অভিবাসন ব্যয় আমরা অনেকটাই কমাতে পেরেছি। আপনি দেখবেন যে আমরা জর্ডান, লেবানন এই সমস্ত জায়গায় গার্মেন্টস কর্মী বিনা খরচে অনেকটা প্রায় 10,000 টাকায় আমরা কর্মী পাঠাতে সক্ষম হয়েছি। এছাড়াও অভিবাসন ব্যয় আমাদের ম্যানেজমেন্টের দক্ষতার জন্য আগের তুলনায় কিন্তু এখন অনেক বাড়ে নাই, যে তুলনায় বাড়ার কথা ছিল। আমরা নেগোসিয়েশন করছি। আমরা চাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশগুলোতে যেহেতু অভিবাসন ব্যয় কম, বাংলাদেশের একটা যৌক্তিক পর্যায়ে চলে আসুক। এটা ইনশাল্লাহ চলে আসবে। অতি সম্প্রতি আমরা হংকংয়ের সাথে আমাদের বিএমইটির একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। সেখানে তারা গৃহকর্মী নেবে এবং তাদের বেতন হবে প্রায় $490 এবং তারা 2 মাসের ট্রেনিং দিয়ে নিয়ে যাবে এবং সেখানে তাদের হেলথ কভারেজ থাকবে, তাদের লাইফ ইন্স্যুরেন্স থাকবে এবং তারা বিনা পয়সায় যেতে পারবে। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। ধন্যবাদ জাফর আহমদ খান আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। তো এবার যাচ্ছি একটা বিরতিতে, ফিরে এসে থাকছে দুদেশের সমুদ্র বন্দরে ছোট জাহাজ চলাচলের সুযোগ রেখে নৌপথ ব্যবহার প্রোটোকলের সম্মতিপত্র সই করল ভারত ও বাংলাদেশ। আরও 2 বছরের জন্য বাংলাদেশের নৌবন্দর ও নদীপথ ব্যবহার করতে পারবে ভারত। আবারও স্বাগত জানাচ্ছি সারাদিনে, সঙ্গে আছি আমি সুজন মেহেদি। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের দ্বিতীয় প্রধান খবরটি। সমুদ্র বন্দরে উপকূলীয় জাহাজ চলাচলের সুযোগ রেখে দুদেশের মধ্যে নৌপথ ব্যবহার সংক্রান্ত প্রোটোকলের সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ ও ভারত। এর আওতায় আরও 2 বছরের জন্য ভারত বাংলাদেশের নৌপথ ও নদীবন্দর ব্যবহার করতে পারবে। 2 সপ্তাহের মধ্যে এই চুক্তি সই হবে। 1972 সালের বাণিজ্য চুক্তির আওতায় 7টি রুটে বাংলাদেশের নৌপথ ও নদীবন্দর ব্যবহারের সুযোগ পাচ্ছে ভারত। প্রতি বছর এই চুক্তি নবায়ন করতে হয়। 2 দিনের নৌ সচিব পর্যায়ের বৈঠকে চুক্তির কাঠামোয় কিছু পরিবর্তন আনার বিষয়ে একমত হয় দুদেশ। ভারত পরবর্তী টানা 3 বছরের জন্য এই চুক্তি নবায়নের প্রস্তাব করলেও বাংলাদেশ 2 বছরের জন্য নবায়ন করতে রাজি হয়েছে। সকালে বাংলাদেশ ও ভারতের নৌ সচিব এ সংক্রান্ত একটি সম্মতিপত্রে সই করেন। পরে তারা সাংবাদিকদের জানান, নদীপথ ব্যবহারের জন্য রক্ষণাবেক্ষণ খরচ বাড়াতে রাজি হচ্ছে ভারত। গত 31শে মার্চ 2012 তারিখে যে চুক্তির মেয়াদ শেষ হয়েছে, সেই তারিখ থেকে আগামী 2 বছরের জন্য, অর্থাৎ 31শে মার্চ 2014 তারিখ পর্যন্ত আমরা এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছি। 5.5 কোটি টাকা থেকে আমাদের এই মাসুলের হার 10 কোটি টাকায় বৃদ্ধি করা হয়েছে। সমঝোতার আওতায় আশুগঞ্জ বন্দরের আধুনিকায়নের জন্য 250 কোটি টাকা ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। এছাড়া বাংলাদেশের জাহাজ ভারতের 3টি বন্দর ও ভারতের জাহাজ বাংলাদেশের 2টি বন্দর ব্যবহার করতে পারবে। Ports of Mongla and Chittagong
চট্টগ্রাম ও মংলা এবং ভারতের হলদিয়া, পাড়ের দ্বীপ ও বিশাখাপত্তনম বন্দরের মধ্যে দুদেশের জাহাজ চলাচল করবে। এটা হলে এই অঞ্চলের সমুদ্রে পণ্য পরিবহনকারীদের জন্য সুযোগ সৃষ্টি হবে। The Indian side welcomed this suggestion. বর্তমানে বাংলাদেশের জাহাজ মোর দ্যান 98%, এবং এই জাহাজ ভাড়া, এই জাহাজে কর্মরত ক্রু এবং সব মিলেই এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের জাহাজ অপারেটরদের জন্য একটা বড় ধরনের আয়ের একটা সুযোগ। দুদেশের সচিব জানান, উপকূলীয় জাহাজ চলাচলের নীতিমালা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ট্রানজিট ব্যয়ের মাশুল নির্ধারণের জন্য দুদেশের অর্থ মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবে। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ব্যবসায়ী হাজী শফিক আহমেদ। তিনি ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। জনাব শফিক আহমেদ, ভারতের সাথে নৌ প্রোটোকলের মেয়াদ 2 বছর বাড়ল। নৌপথ রক্ষণাবেক্ষণের জন্য তারা 5.5 কোটি টাকার জায়গায় এখন 10.5 কোটি টাকা দেবে। এই টাকা কি আসলে পর্যাপ্ত বা যথেষ্ট? এই টাকা যথেষ্ট না হলেও কিন্তু চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর যদি ভারতের মালামাল চট্টগ্রাম এবং মংলা বন্দর দিয়ে পরিবহন করে, তাইলে চট্টগ্রাম বন্দরের অনেক উন্নতি হবে এবং ব্যবসা বাণিজ্য, আমাদের যে জাহাজগুলি আছে এগুলি দিয়ে ভারতের বিভিন্ন বন্দরে আমাদের জাহাজ চলাচল করলে বাংলাদেশের যথেষ্ট উপকার হবে। আচ্ছা, আরেকটি জিনিস, যে শুধু কিন্তু ভারত বাংলাদেশের বন্দর ব্যবহার করবে সেটা না, বাংলাদেশ কিন্তু ভারতের 3টি বন্দর ব্যবহার করতে পারবে: কলকাতা বন্দর, পাড়ের দ্বীপ বন্দর এবং বিশাখাপত্তনম বন্দর। সেই সুবিধাকে আপনি কিভাবে দেখেন? এটাও আমাদের চট্টগ্রাম থেকে যদি চট্টগ্রাম মংলা 2 বন্দর থেকে যদি জাহাজ যদি ভারতের এই বন্দরগুলি তো ব্যবহার করে, বাংলাদেশের জন্য ভারতের জন্য উভয়ের জন্য উপকার হবে। এই যে আমি বলতে চাচ্ছি যে আপনারা কোনো ধরনের ব্যবসায়িক সুবিধা এখান থেকে পেতে পারেন কিনা? এটাতে যথেষ্ট ব্যবসায়িক সুবিধা হবে। আমাদের জাহাজগুলি মানে চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন জায়গায় গেলে আমাদের জাহাজগুলিও অনেকাংশে এই ব্যবহার হবে এই মালামালগুলি পরিবহনের কাজে। এই যে এখন যে অবস্থাটা আছে, এখনো তো প্রোটোকল আছে এবং ভারতের যে নৌযানগুলো আছে তারা বাংলাদেশের বন্দর ব্যবহার করছে, বাংলাদেশ সেখান থেকে কাঁচামাল নিয়ে আসে সেখান থেকে। তো এই সব মিলিয়ে এখনকার মানে কার্যক্রমটা কেমন? এখনকার কার্যক্রম তো ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন মালামাল, এখানে ফ্লাই আশ আসতেছে, বিভিন্ন মাল আসতেছে, কিন্তু এখান থেকেও যদি ভারতে মালামাল যায়, ওইখান থেকেও আসে, তাইলে উভয়ের জন্য এটা উপকার হবে। আপনারা কি মালামাল পাঠানোর জন্য কি কোনো ব্যবস্থা নিতে পারেন? মানে আমরা তো শুধু আমদানি করি, রপ্তানির ক্ষেত্রে আপনারা কি ভূমিকা নিতে পারেন ব্যবসায়ীরা হিসেবে? ব্যবসায় চট্টগ্রাম বন্দরে এবং মংলা বন্দরে যদি ভারতের 7 সিস্টারের যদি যে মালগুলি আসবে সেগুলি যদি চট্টগ্রাম বন্দর দিয়ে বা মংলা বন্দর দিয়ে যদি ভারতের বিভিন্ন রাজ্যে যায়, তাইলে কিন্তু চট্টগ্রাম বন্দরে যথেষ্ট উপকার হবে। আপনি এই যে ট্রানজিট সুবিধা নিয়ে আলোচনা হচ্ছে, আজকেও ট্রানজিট সুবিধার বিষয়ে আলোচনা হয়েছে, তো সেটা যদি হয় তাহলে সেই বিষয়ে আপনার মন্তব্য কি? ট্রানজিট বাংলাদেশ এবং ভারত যদি এই প্রটোকলের মাধ্যমে যদি বিভিন্ন মালামাল পরিবহন হয়, বাংলাদেশেরও যথেষ্ট লাভ হবে, আমাদের জাহাজ শিল্পের জন্য আরো এই পরিবহন খাতে যথেষ্ট উন্নতি হবে। ধন্যবাদ হাজী শফিক আহমেদকে আমাদের সাথে থাকবার জন্য। এবার সংক্ষেপে জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো। প্রথম আলো অনলাইনের উল্লেখযোগ্য 3টি শিরোনাম হলো: ঋণ বাতিলের সিদ্ধান্ত সঠিক, বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কিম ইয়ং কিম, পদ্মা সেতু আমরাই করব বললেন সুরঞ্জিত সেনগুপ্ত, দুর্নীতি দমনে প্রধান 2 দলের সদিচ্ছা নেই, দুদক চেয়ারম্যান গোলাম রহমান।
বাংলানিউজ24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, ফি ছাড়াই বাংলাদেশে ঢুকবে ভারতের জাহাজ, তেঁতুলিয়া সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। BDNews24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: পদ্মা সেতু প্রকল্পে আইডিবিও থাকছে, আবার তেলের ফাঁদে পড়তে যাচ্ছে অর্থনীতি, বিমানের ঢাকা কক্সবাজার ফ্লাইটও বন্ধ। এই ছিল আমাদের আজকে সারাদিনে। দেখা হবে আগামীকাল সন্ধ্যে 7:30টায়। আর সবসময় সবশেষ খবর জানতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায় চোখ রাখুন।